ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি থেকে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ডাকঘরের এর আগের দিন কিছু অল্প কোশ্চেন দিয়েছিলাম। আজকেও আমি তোমাদের কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। নেক্সট এরপর থেকে আর কোনো কোশ্চেন অ্যান্সার দেবো না। আমি তোমাদের এবারে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে, ফোর্থ সেমিস্টার, সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে ডাকঘরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে? তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল মাধব দত্তকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছে। কবিরাজের নির্দেশ মতো অসুস্থ অমলকে সুস্থ করার জন্য ঘরে আটকে রাখা হয়েছিল, কিন্তু অমলের মন বাইরে যাবার জন্য আকুল হয়ে ওঠে। উঠোনে যেখানটায় পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, আর কাঠবিড়ালি সেই ভাঙা ডালের খুঁত দু হাতে তুলে নিয়ে লেজের ওপরে ভর করে খেতে থাকে, সেখানে অমল যেতে চায়। মাধব দত্ত কবিরাজের নিষেধের কথা বলেন। শুধু তাই নয়, বড় বড় পণ্ডিতেরাও তার মতনই ঘর থেকে বেরোয় না, ঘরে বসে তারা শুধু পুঁথি পড়েন, এ কথাও তিনি বলেন। আর এভাবে অমলও বড় হলে একদিন পণ্ডিত হয়ে উঠবে। বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সে কথাও তিনি জানান। তখনই অমল পণ্ডিত হতে তার তীব্র আপত্তির কথা জানায়, কারণ পণ্ডিতদের পুঁথি ছাড়া অন্য কোনো দিকে চোখ নেই। আর অমলের এই পৃথিবীর সব কিছু দেখে বেড়ানোটাই আনন্দ। জানলার কাছে বসে যে পাহাড় দেখা যায়, অমলের ইচ্ছে সেই পাহাড় পার হয়ে চলে যাবার। পৃথিবী কথা বলতে পারে না, তাই যেন নীল আকাশে হাত তুলে তাকে ডাকে। পুঁতির মধ্যে নয়, মুক্ত দিগন্তে অবাধ বিচরণে অমল তার আত্মার আনন্দ খুঁজে পায়, তাই সে পণ্ডিত হতে চায়নি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকু খোলা। বক্তা কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে? তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের কোন ইচ্ছার কথা জানিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল সুধাকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছে। মলের আওয়াজ তুলে সুধা যাচ্ছিল অমলের জানলার সামনে দিয়ে। অমল তাকে দাঁড়াতে বললে ও সুধার দাঁড়ানোর সময় ছিল না। সে কথা শুনে অমল বলে যে তার বসে থাকতে ইচ্ছা করে না, কিন্তু কবিরাজ তাকে বেরোতে বারণ করেছে। শুধু অমলকেই কবিরাজের কথা মেনে চলতে বলে, দুরন্তপনা না করতে বলে, এবং যেহেতু বাইরের দিকে তাকিয়ে অমলের মন চঞ্চল হয়ে ওঠে, তাই সুধা অমলের অর্ধেক খোলা জানলাটা বন্ধ করে দিতে চায়। এই প্রসঙ্গে অমল তাকে জানলা বন্ধ করতে নিষেধ করে এবং উল্লেখিত মন্তব্যটি করে। অমল যখন সুধার নাম জানতে পারে এবং আরও জানে যে সে সেখানকার মালিনীর মেয়ে, সাজি ভরে ফুল তুলে এনে মালা গাঁথে, তখন সেও সুধার সঙ্গে যাবার ইচ্ছা প্রকাশ করে। গাছের উঁচু ডাল যেখানে ফুল দেখা যায় না, সেখান থেকে সুধাকে ফুল পেড়ে দিতে চায়। সুধাকে অমল বলে যে সে 7 ভাই চম্পার খবর রাখে, তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে চলে যেতে পারে খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের আগায় যেখানে মনুয়া পাখি বসে দোল খায়, সেখানে সে চাপা হয়ে ফুটতে পারে। অমল সুধার সঙ্গে গল্প করতে চায়, কারণ সুধা তার কাছে দূরদেশের আহ্বান। সুধা প্রতিশ্রুতি দেয় যে ফুল তুলে ফেরার পথে সে অমলের সঙ্গে গল্প করে যাবে। অমল তার কাছে একটা ফুল চায় এবং বলে যে যখন সে বড় হবে তখন কাজ খুঁজে নিয়ে সুধার ফুল দাম দিয়ে দেবে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশে তারাটের থেকে আলো আসুক। কে কখন একথা বলেছে? প্রদীপের আলো নিভিয়ে দেওয়া কোন বিশেষ তাৎপর্যের দিকে ইঙ্গিত করে? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে উল্লেখিত মন্তব্যটির বক্তা রাজ কবিরাজ। অমলদের বাড়িতে
রাজার আগমনের খবর নিয়ে রাজদূত আসে। তারপরে রাজ কবিরাজের প্রবেশ ঘটে। তিনি অমলের ঘরের সমস্ত দরজা জানলা খুলে দিতে বলেন। অমল রাজ কবিরাজকে বলেছিল যে রাজাকে বলবে অন্ধকার আকাশে ধ্রুবতারা দেখিয়ে দেওয়ার জন্য। পিসেমশাই সে বলে যে রাজার কাছে সে চাইবে যে তিনি যেন তাকে তার ডাক হরকরা করে দেন। এইসব কথা বলতে বলতে অমলের ঘুম আসে। রাজ কবিরাজ এই সময় বলেন যে অমলের ঘুম আসছে, তিনি তার শিয়রের কাছে বসবেন। একথা বলেই তিনি উল্লেখিত মন্তব্যটি করেন। অমলের মৃত্যু আসলে প্রতীকী। এর মধ্যে দিয়ে যে বদ্ধতা থেকে মুক্তির পথগামী হয়েছে। অমল চেয়েছিল নাগরা জুতো পরা কাজ খুঁজতে যাওয়া লোকটার মতো ঝর্ণার ধারে গিয়ে ছাতু খাবে। প্রহরীকে বলেছিল সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে অনেক দূরের দেশে, যে দেশের কথা কেউ জানে না। ফকিরের দেশে আসা ক্রঞ্চদ্বীপ তার মন ছুঁয়ে থাকে। বাইরের জগতের জন্য এই বিস্ময়। নিরন্তর মানুষ ভ্রমণের পরে যখন সে মৃত্যুর মধ্যে দিয়ে বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত হচ্ছে, সে সময়কে তার যাত্রার অনুকূল করে তোলার জন্য রাজ কবিরাজ প্রদীপ নিভিয়ে দিতে বলেছেন। রাজার আলোয় অমলের নিরুদ্দেশ গন্তব্যের পথকে আলোকিত করতে চেয়েছেন। উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। বক্তার পরিচয় দাও, তার এই আনন্দের কারণ আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের উল্লেখিত মন্তব্যটি বক্তা মাধব দত্ত। মাধব দত্তের নিজের কোনো সন্তান ছিল না। অমল ছিল পিতা মাতৃহীন এক অনাথ শিশু। তার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো। মূলত স্ত্রীর ইচ্ছায় মাধব দত্ত অমলকে দত্তক নেন। একসময় তার এই দত্তক নেওয়ার বিষয়টি পছন্দ ছিল না। বহু পরিশ্রমে যে বিপুল টাকা তিনি সঞ্চয় করেছে তা অন্যের সন্তান এসে বিনা পরিশ্রমে নষ্ট করবে তা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু অমলকে পোষ্যপুত্র হিসাবে পেয়ে তার ভাবনাটা পাল্টে যায়। এই প্রসঙ্গে মাধব দত্ত বলেছেন যে আগে তার কাছে রোজগার ছিল নেশার মতো, তা না করে তিনি থাকতে পারতেন না। কিন্তু বর্তমানে যে টাকা উপার্জন করছেন তার সবটাই তার দত্তক ছেলে পাবে জেনে মাধব দত্তের উপার্জনের আনন্দ বেড়ে গিয়েছিল। অর্থাৎ বহু জগতের প্রতি তীব্র আসক্তি ও মোহগ্রস্ততার সঙ্গে অমলকে কেন্দ্র করে মাধব দত্তের মনে যুক্ত হয়েছিল বাৎসল্যে স্নেহ কাতরতা। নেক্সট 5 নম্বর কোশ্চেন, সে ভারী আশ্চর্য জায়গা। কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছে তার উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে উল্লেখিত মন্তব্যটি বক্তা ঠাকুরদা। অমল ফকিরের কাছে জানতে চেয়েছিল সে কোথায় গিয়েছিল। ফকিররূপী ঠাকুরদা জানান যে তিনি ক্রঞ্চদ্বীপে গিয়েছিলেন। তিনি যে ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারেন সে কথাও জানান। অমল ঠাকুরদার চেলা হওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং জানতে চায় ক্রঞ্চদ্বীপ কীরকম দ্বীপ। এই সময় ঠাকুরদা উল্লেখিত মন্তব্যটি করেছেন। ঠাকুরদার কথার মতো ক্রঞ্চদ্বীপ এক আশ্চর্য দ্বীপ। সে হলো পাখিদের দেশ, যেখানে মানুষ নেই। পাখিরা গান গায় আর ওড়ে। তারা ওড়ে সমুদ্রের ধারে আর নীল রঙের পাহাড়ে তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসা ফিরে আসতে থাকে। আকাশের রং, পাখির রং, পাহাড়ের রং মিলেমিশে এলাকা একাকার হয়ে যায়। এখানে রয়েছে নিত্যরত ঝর্ণা। নুড়িগুলোকে নিয়ে আওয়াজ তুলে ঝর্ণাটি সমুদ্রে গিয়ে পড়ছে। ঠাকুরদার কথায় পাখিগুলো তাকে তুচ্ছ মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে তিনি সেই ঝর্ণার ধারে হাজার হাজার বাসায় একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতে পারতেন। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। যে বিষয় বক্তা একথা বলেছে নিজের ভাষায় লেখো। যাকে নিয়ে একথা বলা হয়েছে তাকে নিয়ে বক্তা আর কি কি ভেবেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে বাইরের পৃথিবীর সঙ্গে মেলবার আকাঙ্ক্ষা অমলের মধ্যে তীব্র। যখনই বাইরের পৃথিবীর কোনো না কোনো ইঙ্গিত কোনো সূত্রে তার কাছে এসেছে, তখনই সে সেটাকে আঁকড়ে ধরতে চেয়েছে। ছিদাম অমলের কাছে বাইরের পৃথিবী তেমনই এক ইশারা।
অন্ধ খোড়া সেই ব্যক্তি রোজ অমলের জানলার কাছে আসে। একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। সেই অমলকে বলেছে যে অমল ভালো হয়ে উঠলে সে তাকে ভিক্ষা করতে শেখাবে, তার সঙ্গে অমল যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবে। অমল ছিদামকে বলেছে যে ভালো হলে সে তাকে ঠেলে নিয়ে বেড়াবে, সেটাই বাইরের পৃথিবীর সঙ্গে তার সংযোগের সেতু রচনা করবে। অমলের পিসেমশাই অমলকে বলে যে ছিদাম হলো মিথ্যা কানা, মিথ্যা খোড়া, কিন্তু অমল তা মানতে পারে না। ছিদাম চোখে দেখতে পায় না, এটাই অমলের কাছে সত্যি। অমল ঠাকুরদাকে বলে যে সে ছিদামকে শোনায় কোথায় কি আছে। ঠাকুরদা অমলকে যেসব দেশের কথা শোনান সেগুলো অমল ছিদামকে শোনায়। ঠাকুরদার বলা হালকা দেশের কথা শুনে ছিদাম খুব খুশি হয়েছিল। ছিদামের দুঃখ যে সে কোনো কিছুই দেখতে পাবে না, তাকে সমস্ত জীবন শুধু ভিক্ষা করেই যেতে হবে। অমল তাকে সান্ত্বনা দেয় যে ভিক্ষা করতে গিয়ে ছিদাম অনেক জায়গা যেতে পারে, সকলে সে সুযোগ পায় না। এইভাবে অমলের ভাবনার একদিকে ছিদামের প্রতি সহানুভূতি, অন্যদিকে তার বাধাহীন জীবনের প্রতি আকর্ষণ প্রকাশিত হয়েছে। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে যে তোমাদের ডাকঘর থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা, তোমাদের যদি গল্প, কবিতা, নাটক বা কোনো জায়গা থেকে কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন অ্যান্সার, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেই অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট এবার থেকে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করব। প্রথমে গল্প, তারপরে কবিতা, নাটক, এরম পরপর তোমাদের আমি পরপর সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।